কারিকুলাম, ক্লাসরুম, কনসিস্টেন্সি, এই থিসের মধ্যে সবচেয়ে বড় দুর্বলতা কোনটি, তার নিরসনে কি করছেন? আমাদের তিনটাই দুর্বলতা। আমাদের কারিকুলাম দুর্বল, যেটা নিয়ে এর আগে আপনাকে কথা বলছিলাম যে বাচ্চারা যে জিনিসটা পড়ে এটা আসলে তার জন্য সবচেয়ে শোভনীয় না। সো কারিকুলামে ম্যাসিভ চেঞ্জ আনতে হবে। কিন্তু কারিকুলাম আবার এমন একটা জিনিস যেটা রাতারাতি চেঞ্জ করলে কোনো লাভ হবে না। আপনি যত ভালো মনে করেন কারিকুলাম, যদি রাতারাতি চেঞ্জ করেন হবে না। সো আমরা একটা সময় নিচ্ছি 2 থেকে 3 বছর, যে টাইমটার ভিতরে আমরা কারিকুলাম চেঞ্জগুলো আনবো, টিচারদের ট্রেন করব, টেক্সট বুক নতুন হবে, এবং অল দ্য ওয়ে লোকজন জানতে হবে যেন 3 বছর পর যখন নতুন কারিকুলাম হঠাৎ করে নতুন কারিকুলাম আসে নাই, মানে ক্রমাগত চেঞ্জ হতে হতে 3 বছর, মানে আজকে 3 বছর পরে তাকে দেখবেন ডিফারেন্ট, কিন্তু এই 3 বছরের মাঝে কেউ খুব বেশি ফিল করবে না, এমনভাবে আমরা কারিকুলাম ইন্ট্রোডিউস করতে চাই। সো কারিকুলামে বিশাল চেঞ্জ দরকার। এরপর আসেন ক্লাসরুমে যেটা বললাম, অবকাঠামোগতভাবে আলো বাতাসেরই প্রবলেম আছে, ক্লাসরুমে চেয়ার টেবিলের প্রবলেম আছে। ফরগেট দ্য ফ্যাক্ট যে বাচ্চাদের ওইখানে পড়াচ্ছি কি সুন্দরভাবে, টিচারের আচরণ কেমন, টিচারের ট্রেনিং কেমন। এই যে যেমন যেটা বললাম যে এর আগে নিয়োগ হয়েছে, তাকে নিয়োগ চাকরি দেওয়ার পর আমি তাকে ট্রেনিংয়ে নিয়ে গেছি, এবং এখন পর্যন্ত আমাদের বেশিরভাগ টিচার এই ট্রেনিংটা প্রাপ্ত না। আমার যতগুলো পিটিআই আছে, পিটিআই হলো আমার যে ট্রেনিং ইনস্টিটিউটগুলো, আমার যে যতগুলো পিটিআই আছে সে সব মিলিয়ে আমি ওই 8-10 হাজার বা এরকম রাউন্ড অ্যাবাউট, আমি আপনার ফিগারটা এক্সাক্ট বলতে পারছি না, বাট রাউন্ড অ্যাবাউট এই ধরনের ফিগার প্রত্যেক বছর আমি ট্রেন করতে পারি। আচ্ছা, আমার টিচার ভাই অলমোস্ট 4 লাখ। আপনি হিসাব বুঝেছেন ভাই, যে আমি এটা আমার অবকাঠামো শক্তিটা আমার বাড়াতে হবে, এবং এই ট্রেনিং এরও ভিন্ন ভিন্ন উপায়ে যেতে হবে। যেমন মনে করেন ন্যাপ, আমাদের এনএপিই, আমাদের যে অথরিটি, যে ডিরেক্টরেট আছে যারা এই দায়িত্বে, যে টিচার ট্রেনিং এর দায়িত্বে, তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি যে এই ট্রেনিংটা কিভাবে আমরা ভিন্ন ভিন্ন আঙ্গিকে আনতে পারি। কারণ দেশ বিদেশে ভিন্ন ভিন্ন আঙ্গিকে আছে, অনেক জায়গায় 2 বছরের কোর্স আছে, 3 মাস 4 মাস বা 5 মাস আপনি ওইখানে ইনস্টিটিউটে পড়ে বাকিটা অন দ্য জব। সো আপনি 4 মাস করে স্কুলে চলে যাবেন, স্কুলে আপনি রেগুলারলি নেক্সট 1.5 বছর ধরে করতে থাকবেন, পড়াতেও থাকবেন, ট্রেনিংও করতে থাকবেন। সো এরকম ডিফারেন্ট মোডালিটিস এর কথা আমরা চিন্তা করছি। সো ওই যে আপনাকে বললাম না, এই যে 14,500 যে আটকে আছে, আমরা এই মোডালিটিগুলো সেট করছি কিভাবে এই মোডালিটির মধ্যে ওরা চলে যাবে তারপর। কারণ আমরা আর বিগত দিনগুলোর মতো কোনো ট্রেনিং ছাড়া, কোনো কিছু ছাড়া র্যান্ডাম আমার 40টা বাচ্চার ওখানে একজন মানুষ দাঁড়া করিয়ে দিব না, একজন টিচারই যে দাঁড়াবে, র্যান্ডম লোক দাঁড়াবে না একদম। সো সেই জায়গা থেকে কারিকুলামের ক্লাসরুমের কাজ আমরা করছি। এবার আসেন কনসিস্টেন্সি। ঢাকা শহরের ভালো স্কুল যেটা, আমার ঢাকা শহর সবচেয়ে বড় বৈষম্য আসলে আমরা মনে করি যে প্রান্তিক অঞ্চলের সাথে শহরের সবচেয়ে বড় বৈষম্য না। হ্যাঁ, কিছু জায়গা আছে, আপনি একদম টান্দরবন চলে যান, ওখানে আসলে এত দুর্গম জায়গা যে সার্ভিস দেওয়া মুশকিল, বাট ওটা ছাড়া সবচেয়ে বড় বৈষম্য ঢাকা শহরে। আচ্ছা, আপনি ঢাকা শহরে অনেক প্রাথমিক স্কুল আছে, আপনি যদি যান, আপনি জাস্ট মানে স্কুলে প্রথম 2টা পা রেখে আপনার কান্না আসবে, কি অবস্থা, মানে স্কুলের কি অবস্থা, বাচ্চাদের কি অবস্থা, কি লেভেলের সার্ভিস তারা পাচ্ছে। টিচারদের সাথে বসে যদি আপনি তাদের গল্প শুনেন, সব জায়গায় তো ভাই সবাই ফাঁকিবাজ না, বা দুষ্টু লোক না। আবার অনেক জায়গা আছে টিচারটা আসলেই ভালো, সে কিছু দূর মানে অনীহা বা এরকম হতে বাধ্য হয়েছে, কারণ আর কতদিন। সো এরকম স্কুল ঢাকা শহরের ভেতরেই আছে, মেট্রোতেই। আপনি বুঝেন যে মেট্রোতে মানুষ কখন আসে, যখন তার এলাকায় সে আর কোনো পথ খুঁজে পাচ্ছে না, কামাইয়ের রুটি রোজগারের আর কোনো উপায় নেই, তখন মেট্রোতে আসে। বস্তি কিন্তু মেট্রোতেই পাবেন, গ্রামে যেয়ে কিন্তু রাস্তাঘাটে শুয়ে আছে এরকম লোকজন আপনি সহজে পাবেন না। রাস্তাঘাটে শুয়ে আছে কিন্তু ঢাকা শহরের প্রত্যেকটা গলিতে পাবেন, আপনার অফিস থেকে বের হলে পাবেন। সো এই যে বৈষম্য না, প্রাথমিক স্কুলেও কিন্তু বিদ্যালয়েও কিন্তু এই বৈষম্যটা শহরে সবচেয়ে বেশি। আচ্ছা, সো এই কনসিস্টেন্সি তো আমার আনতে হবে। আমার যেই বাচ্চাটা হলি ক্রসে বা সেন্ট জোসেফে যাচ্ছে ক্লাস 1, 2, 3-তে, সেই বাচ্চার সার্ভিস হয়তো আমি সবচেয়ে আমার গরিব বাচ্চাটাকে দিতে পারবো না, বাট মোটামুটি যেন কোনো একটা পর্যায়ে যে ওই বাচ্চার সাথেও আমার এই বাচ্চা কম্পিট করতে পারে, এইটা হলো কনসিস্টেন্সি। এইটাও আমাদের নাই। সো তিনটাতেই আমরা অনেক দূরে। আপনি একদম শেষ মুহূর্তে আপনার কাছে, আপনি যেহেতু এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, আপনি শেষ বার্তা কি দিতে চান? যে মানুষের দুশ্চিন্তা করে এই প্রাথমিক গণশিক্ষা নিয়ে, যে আমাদের যে দুশ্চিন্তা রয়েছে, অভিভাবকদের জন্য কি বার্তা রয়েছে আপনার? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমার শুধু অভিভাবক না, সবার জন্য একটা বার্তা। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান একটা গুরুত্বপূর্ণ এবং আমি এডিশনালি বলবো একটা পাক পবিত্র জায়গা। এই প্রতিষ্ঠানের গুরুত্বটা সবার অনুভব করাটা প্রয়োজন। আমরা প্রাথমিক বিদ্যালয়কে সম্মান দেই না, আমরা প্রাথমিক শিক্ষকদেরকে সম্মান দেই না।
যতদিন পর্যন্ত এই জিনিসটা শুরু না করবো আমরা, এগেন আমি কয়েকটা জায়গায় এই আলোচনাটা করেছি যে একটা মসজিদ যদি কোথাও বানান, সেখানকার ওই মসজিদের একটা ইটে হাত দেওয়ার কারোর বাপের সাহস নাই, এগেন রাইটফুলি সো, কি সাহসে মসজিদের ইটে হাত দিবে। কিন্তু আপনি ভুলে যান যে একটা প্রাথমিক শিক্ষার একটা প্রতিষ্ঠান, সেটাও কিন্তু একটা পবিত্র প্রতিষ্ঠান। এই দেশ এই জাতিকে গড়ার জন্য ওই প্রতিষ্ঠানটা কাজ করছে। সো ওইটারও একটা ইটে যদি কেউ হাত দেয়, তার যেন মানে 14 গোষ্ঠী উদ্ধার হওয়ার ভয় তার থাকে। একদম আমাদের সামাজিকভাবে ওই জায়গায় আসতে হবে। প্রাথমিক শিক্ষককে ওই মর্যাদায় দিতে হবে। প্রাথমিক শিক্ষক এই ব্যক্তি না যাকে বলবো এই চা নিয়ে আয়। এই প্রশ্নটি রাখতে সো চাচ্ছিলাম। এইটা যতদিন পর্যন্ত আমরা ঠিক না করতে পারছি, আমার পার্সোনাল এজেন্ডা ভাই, মন্ত্রণালয় সব ভুলে যান, আমার পার্সোনাল এজেন্ডা এটা বাস্তবায়ন করার। বাকি তো অবভিয়াসলি আমাদের সরকারের এজেন্ডা এগুলো বাস্তবায়ন করা। সো আমার যদি শেষ একটা কথা বলতে হয়, আমার 18-20 কোটি বাংলাদেশের জনগণের কাছে আমার আহ্বান, আপনারা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রাথমিক শিক্ষকদের প্লিজ মর্যাদা দেওয়া শুরু করেন।